তাহলে বিচার বিভাগ হচ্ছে তিনটি আদালতের মাধ্যমে গঠিত হয়। এক হচ্ছে নিম্ন স্তরের আদালত, মধ্যস্তরের আদালত এবং উচ্চ আদালত। নিম্ন আদালতে নাগরিক অপরাধ এবং বিরোধ সংক্রান্ত হচ্ছে মামলাগুলো নিষ্পত্তি করা হয়। নিম্ন আদালতকে আবার অধীনস্থ আদালতও বলা হয়। নিম্ন আদালতকে হচ্ছে অপরাধের প্রকৃতি অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ফৌজদারি আদালত এবং দেওয়ানি আদালত। সাধারণত অপরাধ সংক্রান্ত মামলাগুলো হয় ফৌজদারি আদালতে এবং সম্পত্তি সংক্রান্ত মামলাগুলো সেগুলো হচ্ছে দেওয়ানি আদালত। মধ্যস্তরের আদালত, মধ্যস্তরের আদালত হচ্ছে নিম্ন আদালতে যে প্রদত্ত রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়। এরপর মধ্যস্তরের আদালত কখনো কখনো বা গুরুত্বপূর্ণ মামলার প্রথম শুনানি বিচার করে। মধ্যস্তরে দেওয়ানি মামলার জন্য হচ্ছে জেলা জজ আদালত এবং ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য দায়রা জজ আদালত রয়েছে। এছাড়াও মধ্যস্তরে আদালতে অতিরিক্ত জেলা জজ বা অতিরিক্ত দায়রা জজ, বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আদালত নামে একটি বিশেষ আদালত গঠন করা হয়েছে, যেটা হচ্ছে মধ্যস্তরের বা মধ্যস্তরের আদালতের অন্তর্ভুক্ত। তৃতীয়ত হচ্ছে উচ্চ আদালত। উচ্চ আদালতকে বলা হয় দেশের সর্বোচ্চ আদালত, যেখানে রাষ্ট্রের সাংবিধানিক প্রশ্ন জড়িত বিভিন্ন মামলার শুনানি এবং বিচার কার্য সম্পাদন করা হয়। উচ্চ আদালত হচ্ছে দুটি ভাগ নিয়ে গঠিত, একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আরেকটি হচ্ছে আপিল বিভাগ। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে নিম্ন স্তরে আদালতকে অপরাধের প্রকৃতি অনুসারে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হচ্ছে দুই ভাগ, দেওয়ানি এবং ফৌজদারি। নাগরিকের অধিকার এবং স্বাধীনতার রক্ষাকর্তা হিসাবে কাজ করে কোন বিভাগ? এটি হচ্ছে বিচার বিভাগ। আইনের শাসন মতবাদের প্রবক্তা হচ্ছেন এভিটাইসি। সংবিধানের রক্ষক বা অভিভাবক বলা হয় আইন বিভাগকে। এটা হচ্ছে বিচার বিভাগ। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করে বিচার বিভাগ। সাধারণত বিচারপতিদের তিনটি পদ্ধতিতে নিয়োগ করা হয়। এক হচ্ছে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচন, দ্বিতীয় হচ্ছে আইনসভা কর্তৃক মনোনয়ন এবং শাসন বিভাগ কর্তৃক নিয়োগ। মানে প্রশ্ন হচ্ছে বিচারকদের সাধারণত কয়টি পদ্ধতিতে নিয়োগ করা যায়? সেটা হচ্ছে তিনটি পদ্ধতিতে, যেটা আমরা দেখলাম। কোন দেশে বিচারপতিরা আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন? সেটা হচ্ছে বাংলাদেশ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী চার্লস মন্টেস্কু তার বিখ্যাত দ্য স্পিরিট অফ লস গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন চার্লস মন্টেস্কু। দ্য স্পিরিট অফ লস হচ্ছে চার্লস মন্টেস্কুর লেখা গ্রন্থ। তিনি ছিলেন ফ্রান্সের অধিবাসী।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের তিনটি বিভাগ সম্পূর্ণ পৃথকীকরণ করা হলে সরকারের বিভাগগুলো স্বৈরাচারী হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগের মধ্যে এরূপ ভারসাম্য নীতি কার্যকর আছে। এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে ক্ষমতার ভারসাম্য নীতি কোন দেশে বিদ্যমান, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নাম হচ্ছে কংগ্রেস। কংগ্রেস নীতি প্রণীত বিলকে ভেটো প্রদান করতে পারেন রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। বাংলাদেশে সাধারণত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নেই। 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এর মাধ্যমে সরকার প্রধান, একই সাথে প্রধানমন্ত্রী, একই সাথে সরকার প্রধান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা থাকে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। বাংলাদেশের বিচার বিভাগ পুনর্গঠিত হয় 2007 সালে। সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়, যেটা 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী করা হয়েছে। বিচার বিভাগ স্বাধীন হয় 2007 সালে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান। এই ছিল নবম অধ্যায় পৌরনীতি প্রথম পত্রের নবম অধ্যায় দ্বিতীয় অংশের। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।